দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের সাথে আছে আমি মুস্তফা খন্দকার। দর্শক, দেশে এখন সবচেয়ে আলোচিত দুটি বিষয় হচ্ছে সংস্কার আর নির্বাচন। অন্তর্বর্তী সরকার চাইছে পূর্ণাঙ্গ সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটতে। রাজনৈতিক দলগুলো চায় সংস্কার, তবে তারা চাইছে একটি সুষ্ঠু নির্বাচন করতে যেটুকু সংস্কার দরকার তা করে নির্বাচন দেওয়া হোক। আলোচনায় আছে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকা নিয়েও। বৈষম্য বিরোধী ছাত্ররা অবশ্য আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দিতে চায় না। এসব বিষয় ছাড়াও সমসাময়িক নানা প্রসঙ্গে আলোচনা করব আমাদের আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, এবং আমাদের সাথে ভার্চুয়ালি জার্মানি থেকে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নাহারিন আই খান। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সব থেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। এই যে সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিএনপি চাচ্ছে, বিএনপির কথা এক এক রকমের, একবার বলে জুন জুলাইতে ইলেকশন হওয়া উচিত, আবার বলছে যে না, সংস্কার করে নির্বাচন হোক। এই যে বিএনপির এই যে শঙ্কার, ইলেকশন নিয়ে শঙ্কার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? আপনাদের বা এটা কি, এই অবস্থানটা কোথায়? ধন্যবাদ। বিএনপির তো শঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সে 17 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। তো একটা রাজনৈতিক দলের জীবনে ক্ষমতার সাথে সম্পর্কটা হচ্ছে যে আপনার নদীর স্রোতের মতো। কোনো নদীতে যদি আপনার জোয়ার ভাটা না হয়, সেখানে শ্যাওলা পড়ে যাবে। তো রাজনৈতিক দলের সাথে রাষ্ট্র সাপেক্ষে সম্পর্ক হচ্ছে ক্ষমতার। কোনো রাজনৈতিক দল যদি লম্বা সময় ক্ষমতায় যেতে না পারে, তাহলে সে ক্ষয়িষ্ণু হয়ে যায়। কারণ এটাই সমাজের ডায়নামিক্স সারা দুনিয়াতে। তো বাংলাদেশেও সেটা ভিন্ন কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যে তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, যারা গত 16-17 বছর আপনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। হাজারে হাজারে আপনার নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। এই নেতাকর্মীদেরকেও তো আপনার উজ্জীবিত রাখবার একটা জায়গা আছে। তারা বিচারের আয়োজন করবেন, তারা বিচার চাইছেন, ক্ষতিপূরণ চাইছেন, এটা একটা ব্যাপার আছে। তৃতীয় একটা ব্যাপার আছে, সিনিয়র নেতৃবৃন্দের বয়স একটা ব্যাপার আমার কাছে মনে হয় আর কি, যে অন অ্যাভারেজ বয়স 75 অ্যারাউন্ড। তো বাংলাদেশের জায়গা থেকে তারা এটা আশা করতেই পারেন, যেহেতু 17-18 বছর ধরে সে ক্ষমতা থেকে, ভোট থেকে, নির্বাচন থেকে বঞ্চিত হয়েছেন, তিনি একটু আর্লি নির্বাচনে আশা করতে পারেন। ফোর্থ হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর এই দাবিটা করাটা খুব ন্যায্য, যে একটা ইলেকশন হওয়া দরকার, আর্লি হওয়া দরকার। এটার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না। এর বাইরের ক্যাম্পে যারা সংস্কারকে প্রায়োরিটি দিচ্ছেন, তাদের আলোচনাতেও আমি খুব বেশি ঝামেলা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের একটা ন্যাশনাল ট্রমা যেটার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, তার একটা বড় জায়গা হচ্ছে গত 16 বছরে আমরা একটা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি। হাসিনা কি বলে, আওয়ামী লীগ কী বলে, গণভবন থেকে কি বলা হয়, কালো কোট পরা শত শত পেঙ্গুইনরা সমস্যারে কি বলে, এই সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আমরা ভুলে গেছি যে ডেমোক্রেসির বিউটি হচ্ছে যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল একটা ইস্যুতে 10 রকমের কথা বলবে। একই দলের ভিন্ন ভিন্ন নেতারা তাদের যে ফ্রিঞ্জ আছে উইদিন দ্য পার্টি, এই ফ্রিঞ্জের মতামত প্রকাশ করবে, এবং এইটাই হচ্ছে ডাইভার্স ডেমোক্রেটিক প্র্যাকটিস। সমস্যা হচ্ছে একটা অথরিটেরিয়ান, একটা ফ্যাসিস্ট রেজিমের ভিতরে থাকলে মানুষ এই চর্চাগুলো ভুলে যায়, আমরা দেখতে ভুলে গেছি। এই জন্য সাডেনলি যখন বিএনপি একটু রিয়্যাক্ট করে, জামাত একটু রিয়্যাক্ট করতেছে, একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলছে, বিএনপির ভিন্ন ভিন্ন নেতারা যখন ভিন্ন ভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন, অথবা বিএনপির একজন নেতাই কয়েকদিন অথবা সপ্তাহের ব্যবধানে ভিন্ন বক্তব্য দিচ্ছেন, সবাই বোধ করছেন আরে তো অনেক ঝামেলা, সংকট তৈরি হয়ে গেছে, ছাত্রদের সাথে বোঝাপড়ায় ঝামেলা হচ্ছে। আমি আসলে এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট একটা ডেমোক্রেসির জন্য। নাই কেন দেখেন, প্রমাণ দেখাই। গত সপ্তাহে যখন ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানের ফরমান লেখবার বিষয়ে যখন ডেকেছেন,
সবাই গেছেন না, বিএনপি থেকে শুরু করে জামাত, ইসলামী দল, বামপন্থী দল সবাই গেছেন। সেখানে টুকটাক ভুলভ্রান্তির আলোচনা হয়েছে, দাওয়াতটা ভালোভাবে পায় নাই, ডকুমেন্টটা অন টাইমে পায় নাই, কিন্তু ডেসপাইট অল দিস সবাই গেছে। ভারতের আগরতলাতে যখন আমাদের কনসুলারে অ্যাটাক করেছে, তারপরে ইসকনের জঙ্গিরা যখন আমাদের আইনজীবীদেরকে অ্যাটাক করে হত্যা করলো, জবাই করলো, মাইনরিটি পারসিকিউশনের নামে, আপনার সংখ্যালঘু নির্যাতনের নামে ইন্ডিয়ান ডায়াসপোরাতে এবং ইন্ডিয়ান মিডিয়াতে যে ডিসপ্রপোর্শনেট মিথ্যাচার করা হয়েছে, সেটাকে অ্যাড্রেস করবার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, সবাই গিয়েছে। এবং একটা হিস্টোরিক্যাল পিকচার তৈরি হয়েছে আপনাদের সাংবাদিকদের জন্য। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, নাম না বলে লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করে একটা ছবির কথা বলেন, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আপনি দ্বিতীয় কোনো ছবি খুঁজে পাবেন না যেখানে এক মঞ্চে ডান বাম আস্তিক নাস্তিক সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে গিয়ে 4টা মৌলিক বিষয় একমত হয়েছে, যে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা এবং আমার জাতীয় স্বার্থ। এই প্রশ্নে আমাদের কারো মধ্যে কোনো দ্বিমত নেই। তাই ডেসপাইট দ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এখানে কোনো সংকট দেখতে পাচ্ছি না। এটাই গণতন্ত্রের বিউটি। এই আলাপ, তর্ক, বিতর্ক, একমত দ্বিমত হবার মধ্য দিয়েই একটা সমাজ পরিপক্ক হয়, নাগরিক সমাজ রাষ্ট্রে পরিণত হয়, এবং এই পলিটি হয়ে উঠবার যে লড়াই, এটা চলমান এবং এটা চলছে। সৌরভ ভাই, আমি আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে আজকে বিএনপির নেতা মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক যে দল সেটা প্রমাণ করে তারপরে তাদের আসতে হবে। অন্যদিকে শেখ হাসিনা অডিও বার্তায় ভুলভ্রান্তি তাকে মাফ করে দিয়ে আবার তাকে সুযোগ চেয়েছেন, তিনি তাকে নির্বাচনে রাজনীতিতে তিনি যাতে আবার ফিরতে পারেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে 3-4 জন মিলে কিছু একটা করলে সেটার বৈধতা পাবে না, এটার ম্যান্ডেট নাই তাদের, যা কিছু করতে হবে নির্বাচিত সরকার। সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় রাজনীতি কোথায় যাচ্ছে? ধন্যবাদ এবং শুভেচ্ছা ডক্টর ফুয়াদকে, ব্যারিস্টার ফুয়াদকে। আমিও তো ওনার সঙ্গে সুর মিলিয়ে বলবো যে গণতন্ত্রের দ্বিমত, বিতর্ক, আলোচনা হচ্ছে এই সৌন্দর্য। তো সুতরাং এই একই ব্যক্তি আজকের এক কথা বললেন, 10 দিন পর তার মত পাল্টাতেও পারেন, একই দলও পাল্টাতে পারেন। কথা হচ্ছে তার যে কোনো দলের নীতি, কৌশল এবং লক্ষ্য এটি যদি ঠিক থাকে, তাহলে কি বললেন বা কি বললেন না সেটা কিন্তু বড় নয়। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছেন। এতদিন কিন্তু একটা বিষয় ছিল, অনেক নেতা বলেছেন যারা সক্রিয় আন্দোলনে ছিলেন, যে আওয়ামী লীগ ক্ষমা চাইছে কিনা, মানে তারা যে এত বড় একটা অপরাধ, গণহত্যা হলো, ক্ষমা চাইছে কিনা। আপনি যেটা ক্ষমা চাইনি, তাদের কোনো রিগ্রেট নাই। না, আপনি শেখ হাসিনার কথা বললেন যে শেখ হাসিনা নিজে বলছে যে আমি যা হয়েছে অতিরিক্ত ভুল ত্রুটি মাফ করেছি। আচ্ছা, এর আগেও 96 সালেও এটা বলেছে। এই দুইটা ভিডিও পাশাপাশি কিন্তু হচ্ছে, এটাও কিন্তু ভালো, এই যে মানুষ যে দেখছে। হ্যাঁ, তা আমি বলছি যে গণতন্ত্রে এই সৌন্দর্যটা থাকা উচিত। এখন যে প্রশ্নটি আসছে, যে সংস্কারের প্রশ্নে, যেটি মূল বিরোধ বা মূল দ্বন্দ্ব বলতে পারি বা দ্বিমত, সেটা হচ্ছে যে অন্যান্য দল বা ছাত্র সংগঠন তারা বলছে যে সংস্কারকে অগ্রাধিকার দিতে বলছে, আর বিএনপি এবং তার সহযোগীরা আবার সবাই না, কেউ কেউ, যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে। না, কিছু সংস্কার দরকার যেটা নির্বাচনের জন্য দরকার। নির্বাচন নিজেই তো একটা সংস্কার। এই যে 3টি নির্বাচন হয়নি, বা পাতানো নির্বাচন বা জবরদস্তি নির্বাচনের পর একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটাও কিন্তু সংস্কার। মানে গণতন্ত্রের পূর্বশর্ত তো নির্বাচন, যদিও নির্বাচনই গণতন্ত্র দিতে পারে না। আমরা 4টি ভালো নির্বাচন পেয়েছি, 91, 96, 2001, 2008, কিন্তু গণতন্ত্র দিতে পারেনি। সুতরাং এই নিশ্চয়তাও জনগণ চাইবে যে, এবং আমি ছাত্র তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং যে শঙ্কা, দুটোই, যে একটি নির্বাচন হলো, নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন, এমনকি যারা বিরোধী দলে আসবেন, তারা গণতান্ত্রিক আচরণ করবেন কিনা, তারা জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু থাকতেই পারে, থাকাই উচিত। এখন যে বিষয়টা হচ্ছে বিএনপির মধ্যে এক ধরনের, এটি 16 বছরের কথা বলেছেন, কিন্তু তার সঙ্গে আরেকটি নানা রকম তৎপরতা আছে। তো বিএনপির মধ্যে একটা শঙ্কা যে নতুন দল না হলে বোধহয় নির্বাচনের দিন তারিখ হবে না। এখন নতুন দল কিভাবে হবে?
নানা রকম ইতিমধ্যে অনেক এই যে ছাত্ররা যে আন্দোলন নতুন দলের ঘোষণা দিয়েছে এর বাইরেও কিন্তু অনেক দল ইতিমধ্যে তার ঘোষণা দিয়েছে যে তারা দল করবে, এই করবে, জোট করবে, নানা তৎপরতা। এর মধ্যেই গত দুই দিনের কিন্তু একটা যদি বলেন যে অগ্রগতি, সেটা হচ্ছে জামাত ইসলামের আমির চরমনাই পীরের সঙ্গে দেখা করেছে। সাধারণত এই দুই দলের সাথে আনুষ্ঠানিক আমি এর আগে রাজনৈতিক আলোচনা দেখিনি। দ্বিতীয় হচ্ছে যে বিএনপির মহাসচিব খেলাফতে মজলিসের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার মানে একটা মেরুকরণের দিকে যাচ্ছে, অর্থাৎ সব দলই তার মিত্র খুঁজছে। এবং এটি কিন্তু বলবো যে এক ধরনের পরোক্ষ নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। আর আওয়ামী লীগের অবস্থান কোথায় এখানে? আওয়ামী লীগের অবস্থান এটি বাংলাদেশ জনগণই ঠিক করবে আওয়ামী লীগের অবস্থান কোথায়। আওয়ামী লীগ নিজেও কোন অবস্থানে যেতে চায়, কি করতে চায়, কি করেছে, এটা তারও তো আত্মবিশ্লেষণ করতে হবে, তারও মূল্যায়ন করতে হবে। সুতরাং এটি মানুষ এখন একটা বিষয় হয়েছে যে বিএনপি নেতাদের কথা বক্তৃতা বিবৃতিতে সব প্রশ্নের সমাধান তারা চায়, অধিকাংশ প্রশ্নের সমাধান চায় নির্বাচনের পরে। আর ছাত্র নেতারা বা অন্য অনেক দল চায় নির্বাচনের আগেই কিছু বিষয় মীমাংসা হওয়া প্রয়োজন। যেমন বিচারের ব্যাপারে, এটা আমার মনে হয় না বিচার কীভাবে কোন পদ্ধতিতে হবে, সেটি ফৌজদারি আদালতে হবে না আইসিটিতে হবে, এ নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু অপরাধের বিচার হতে হবে। সেটি অতীতের অপরাধের, এবং এখন যদি কোনো অপরাধ হয়ে থাকে বা এখন যদি কেউ হয়রানির শিকার হয়ে থাকে, আমরা তো দেখেছি যে 5 আগস্টের পরও অনেক মব জাস্টিস হয়েছে, অনেক মানুষকে হয়রানি করা হয়েছে, এমনকি বিমানবন্দরে একজন পত্রিকার সম্পাদককে হয়রানি করা হয়েছে। সুতরাং সবটার মধ্যে জবাবদিহি থাকা উচিত। এই সরকারের কর্মকাণ্ডেও এক ধরনের জবাবদিহির অভাব ঘাটতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু নাহারিন ম্যাডামের কাছে যাচ্ছি। নাহারিন ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশের সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা রকমের কৌশল চলছে, নানা রকমের কথাবার্তা চালাচালি হচ্ছে। এর মাঝে এক সংবিধান সংস্কার কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নের জন্য প্রার্থীদের 21 বছরের একটা প্রস্তাব করেছে বয়স, আগে ছিল 25 বছর। আপনি এইটাকে কিভাবে দেখছেন? এটা কি ঠিক আছে? কি মনে করেন? অ্যাকচুয়ালি কি বলবো? ধরেন এই যে বয়স নিয়ে যেটা হচ্ছে, আমার কেন জানি মনে হয় যে পার্টিকুলারলি একটা গ্রুপকে, হ্যাঁ? আ সরাসরিই বলি যে ছাত্রদেরকে যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের এক ধরনের লেজিটিমেট করার জন্য, তাদেরকে আরো স্ট্রং করার জন্য হয়তো এটা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতটা কি এরকম? আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, বাংলাদেশে একটা ছাত্রছাত্রীর ন্যূনতম গ্র্যাজুয়েট হতে 23 থেকে 24 বছর সময় লাগে। কারণ বাংলাদেশে এসএসসি, এইচএসসি পাস করারই অনেক ফর্মুলা আছে। আপনাকে কেজি 1 পড়তে হয়, কেজি 2 পড়তে হয়। ভালো স্কুল কলেজে ভর্তি করার জন্য আপনি আসলে ছেলেমেয়ের অনেক বয়সের গ্যাপ যায়। সো ন্যূনতম গ্র্যাজুয়েট হতে যেখানে 23 থেকে 24 বছর বয়স লাগে, সেখানে আপনি জাতীয় সংসদের মতো একটা জায়গায় বয়স কমিয়ে 21 করছেন। এটি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একটু হাস্যকর। আপনি অন্য দেশের এক্সাম্পল আমাকে দিতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতটাকে আপনাকে চিন্তা করতে হবে। দেখুন, আমি 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াই। এর মধ্যে আমরা কি দেখেছি? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য জয়েন করি, আমরা কিন্তু খুব কম সংখ্যক আছি। আমি কাউকে ছোট করছি না বা কোনো পেশাকে ছোট করছি না। কিন্তু বিসিএস পরীক্ষা ভালো ছাত্রছাত্রীরা তেমন দিতে চাইতো না। আর যদিও দিতে চাইতো, তাদের ফার্স্ট চয়েস অলওয়েজ থাকতো হচ্ছে ফরেন ক্যাডার, এগুলো। পুলিশকে কিন্তু নির্বাচন করতোই না, মানে খুবই কম, এবং এটাকে খুব আন্ডারমেন করা হতো। কিন্তু সেই জায়গা থেকে আপনি দেখেন গত 5 বছরে আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রছাত্রীরা লিটারেলি তারা কোনো পড়াশোনাই করে না। তারা সকালবেলা বিসিএস এর একটা গাইড কিনে নিয়ে তারা বিসিএস এ পড়ার জন্য লাইব্রেরির ভিতরে যায়। এটা হচ্ছে কমন সিনারিও ছিল গত বছরগুলোতে। কেন এটা হয়েছে? কারণ পুলিশকে আপনি ক্ষমতার এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে বাংলাদেশ তো একটা পোশাক সর্বস্ব দেশ, যে আপনার ক্ষমতার পোশাক আপনার গায়ে থাকলে মানুষ আপনাকে সালাম দিবে 2টা বেশি। ক্ষমতার চর্চাটা এখানে প্রতি ক্ষেত্রে হয়। তো এমন একটা জায়গা থেকে দেখা গেছে ছাত্রছাত্রী সবাই পুলিশ হতে যাচ্ছে। ইভেন
একজন মাস্টার্স করা ছাত্র বা ছাত্রী তারা কিন্তু যেটা আপনার নন ক্যাডার পুলিশ, হ্যাঁ, সেটার জন্য চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা করতো, যেটা নাকি গত 10-15 বছর আগে আপনি দেখতে পারেন না। তো যখনই আপনি 21 বছর বয়স করে দিবেন, আমার মনে হয় ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে তারা সবসময় চলে যাবে কিসে, এই এমপি হওয়ার একটা দৌড়ে। এবং আই এম নট শিওর, মেবি বিসিএস এর যেরকম প্রিলিমিনারি গাইড বই আছে সেরকম গাইড বই তৈরি হতে পারে যে এই ফর্মুলা ফলো করলে আপনি এমপি হতে পারেন। আরেকটা সমস্যা যেখানে আছে, দেখুন বাংলাদেশ তো এমন একটা দল, আপনি দেশ যেখানে আপনি সবসময় দেখবেন যে এক ধরনের আত্মীয় স্বজনকে টানা ক্ষমতা। এখন 21 বছর বয়স যখনই আপনি করে দিবেন, আই এম প্রিটি শিওর আপনি দেখবেন যে যে কোনো দল থেকে নমিনেশন গুলো কাদেরকে দেয়া হয়, যখনই আপনি সংরক্ষিত আসন 10% বলে দিবেন যে 21 বছরের মধ্যে হতে হবে, তখনই দেখবেন যে কোনো না কোনো খুব শক্তিমান কোনো দলীয় নেতা তার ছেলে অথবা মেয়ে যে কিনা বিদেশ থেকে পড়াশোনা করে এসছে তাকে একটা নমিনেশন দেওয়া হবে। হ্যাঁ, তো এই প্র্যাকটিস গুলো তো সবসময় আছে। তো আমি মনে করি যে 21 বছর অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তাদেরকে নিজে থেকে, হ্যাঁ, তারা বিভিন্নভাবে পলিটিক্সে যুক্ত হতে পারে, সেটি আপনি অন্য জায়গা থেকে দেখতে পারেন, কিন্তু সরাসরি আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ছাত্রছাত্রীদেরকে 21 বছর বয়সে তার ছাত্রছাত্রী থাকার কথা, তাদেরকে আপনি সরাসরি রাজনৈতিক ময়দান এবং যেটা নাকি পলিসি মেকিং এর জায়গা এবং সর্বোচ্চ ক্ষমতাধর একটা জায়গা, সেখানে আপনি তাদেরকে দেন। এটাকে আমি আসলে পার্সোনালি সাপোর্ট করি না। এবং তার পাশাপাশি যদি আপনি বলেন যে এই যে কোটা নিয়েই তো সবকিছু হচ্ছে, তো এই 10% 21 বছর বা ইয়াংদেরকে আপনার আনতে হবে, এটাও কিন্তু ওই কোটার মতোই পড়ে। আবার আপনি এখানে আমি যদি আরেকটু সংযোগ করি যে সংরক্ষিত নারী আসনের কথা যেটা বলা হয়েছে যে 100 জন সংরক্ষিত নারী আসন থাকতে হবে 100 জনের জন্য। এটা আমার কাছেও কি মনে হয়েছে জানেন, যেটা একটা থিওরিটিক্যালি আপনি একটা জেন্ডার ইকুয়ালিটি দেখাচ্ছেন, হ্যাঁ, যে এটা আসলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মতে ভেরি এ পলিটিক্যাল একটা থিওরি আমার কাছে মনে হয়, যেটা নাকি একটু হাস্যকর কেন বলছি দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভটা আপনাকে বুঝতে হবে। যে দেশে বিবিসিতেই নিউজ হয়েছিল কয়েক বছর আগে, জুই আক্তার নামের একটা মেয়েকে এসএসসি পরীক্ষা দিতে চাওয়ার জন্য তার স্বামী তার হাতের আঙুল কেটে ফেলেছিল, হ্যাঁ, সেই দেশে 100 জন নারীকে আপনি সরাসরি নির্বাচন দিয়ে সিলেক্ট করতে চান। এই যে আজকে আপনি আমাকে নামের আগে ডাকছেন না, যে প্রফেসর, ডক্টর, যা যা আমার নামের আগে লিখেছে, একজন নারী হিসেবে আমাকে এই জায়গায় আসতে যে কতটা নিপীড়নের সাথে আসতে হয়েছে, কতটা কম্পিটিশন ছিল, সেটা হয়তো একজন পুরুষ হিসেবে আপনি সেটা বুঝতে পারেন, কিন্তু আমার জায়গাটা থেকে বুঝতে পারবেন না। আমি মনে করি যে এটা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর যে দুজন নারী আছেন তাদের বেলাতেও সেম কথাই। আপনি দেখেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল দলগুলো আছে, আমার মনে হয় 2008 সালে আপনার প্রতিনিধিত্ব অধ্যাদেশে বলা হয়েছিল যে 33% নারীর একটা কমিটিতে থাকতে হবে। আপনি দেখেন এটা 2020 সাল পর্যন্ত আমি জানি যে আওয়ামী লীগে ছিল মনে হয় 26%, বিএনপিতে 11%, জাতীয় পার্টিতে মেবি 15%। এখানে আমাদের একজন রাজনৈতিক ভাই আছেন যিনি একটি দল করেন আমার বাংলাদেশ নামে। আমি ফুয়াদ ভাইয়ের কাছে জানতে চাই যে তার দলে কতজন, মানে এই কমিটির মধ্যে কতজন নারী আছে, তিনি কি এই 33% এর কোটাটা পূরণ করেছেন? যদি নাই করে থাকেন, আমরা আসলে সরাসরি ইলেকশন করে 100 জন নারীকে এখনো ওই জায়গাতে ভাবতে পারি না, কারণ একজন নারীকে ইলেকশন করে ওই জায়গাটাতে আসতে গেলে তাকে সংসার সামলাতে হবে, তাকে বাচ্চা আমরা সামলাতে আমরা হবে। ব্রেকে যাব, আপনি আরো যদি অনেক সংক্ষেপ কিছু। করেন একটু আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই জায়গাটাই আসলে আমার মেইন কথা, যে আসলে বা তার সাথে সাথে আমি পরবর্তীতে হয়তো আপনাকে এটা বলতে পারি যে সংরক্ষিত নারী আসন একটা থাকুক, সেটা আসলে আমি চাই। সেটা কেন চাই সেটা হয়তো পরবর্তীতে বলবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে এটা বয়স কমানো এবং 100টা সংরক্ষিত নারী আসন রাখাটা যুক্তিযুক্ত। ধন্যবাদ। দেখছেন সরাসরি অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক এই সময়। আমাদের সাথে আছেন আসাদুজ্জামান ফুয়াদ, সোহরাব হাসান এবং আমাদের ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর নাহারিন আই খান। আমি ফুয়াদ আপনাকে দিয়ে শুরু করতে চাই এবার। এই যে সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো দিয়েছে, এই সুপারিশগুলো আপনি আপনাদের দল হিসেবে এবং আপনি একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন?
প্রথম বিষয় হচ্ছে যে আপনার বয়সের কথা যেটা বলা হয়েছে, আমাদের পজিশন হচ্ছে যে আমরা ক্রাইটেরিয়া বেসিস মানে ক্যান্ডিডেসি চাই, বয়স না। যে ক্রাইটেরিয়াটা কি, যে আপনি এমপি বানানোর জন্য কি কি যোগ্যতাকে ম্যান্ডেটরি বোধ করছেন। ধরেন আপনি বলে দিলেন যে তাকে ন্যূনতম স্নাতক পাস হইতে হবে, আন্ডার গ্র্যাড হইতে হবে। পৃথিবীর বহু দেশে আপনার পার্লামেন্টে আছে ন্যূনতম 5 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সে জীবনে কিছু একটা করেছে, তার রুটি রুজির জন্য কিছু একটা করেছে। কারণ আদারওয়াইজ যেটা হচ্ছে আপনি যদি কখনো পেশায় না থাকেন, আপনি রুটি রুজি অর্জন না করে থাকেন, আপনি বুঝবেন না যে ইনকাম করে খাওয়াটার যে চ্যালেঞ্জ, এবং যাদের জন্য আপনি সংসদে যাচ্ছেন তাদের জীবনটাকে বোঝা দরকার। তো আমি চাচ্ছি এইরকম কিছু নীতিমালা তৈরি করার ব্যাপারে আর কি, বয়স না, যে আন্ডারগ্র্যাড হইতে হবে, তারপরে মিনিমাম ন্যূনতম 5 বছরের তার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কাজ ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা থাকতে হবে। এর বাইরে আপনি অন্য কিছু দেখলেন যে কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, পাগলামি আছে কিনা, চাঁদাবাজি থেকে শুরু করে তার ভ্যালুজ, তার সমাজে খুব গ্রস মিসকন্ডাক্টের অভিযোগ আছে কিনা, এগুলো বিবেচনা নেওয়া যেতে পারে। বয়সের ব্যাপারে আমি হচ্ছি ফ্লেক্সিবল। আমি ধরো একটা অসাধারণ মেধাবী লোক পাইলাম যে 12 বছর বয়সে আপনার পিএইচডি করে ফেলছে, এখন 12 বছরের পরে সে 5 বছর ইউনিভার্সিটিতে পড়ায় ফেলছে, তো 17 বছর বয়সে সে অলরেডি এমপি হওয়ার মতো যোগ্য হয়ে গেছে। তো এরকম অসাধারণ লোক পাইলে আমি কেন তাকে পার্লামেন্টে নিয়ে যাব না, নিয়ে যাব। কিন্তু আপনি যেটা হবে যে একটা সমাজের যে গ্রহণযোগ্য ক্রাইটেরিয়াতে আপনি দেখবেন, আপা যেটা রেফার করবার চেষ্টা করেছে, 30-35-এর আগে আপনি আসলে এই ধরনের মানুষ পাবেন না জেনুইনলি। দ্বিতীয়ত হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বোধ করছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে কমপ্লেক্সিটি আছে আইন তৈরি করবার, যেহেতু আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আইন প্র্যাকটিস করেছি, লোয়ার হাউস থেকে কমন্স থেকে লর্ডসে হোয়াইট পেপার পাঠানো, রিকমেন্ডেশন, বিতর্কের পরে আবার ব্যাক করা, এই যে পিং পং গেম হয়, এত ম্যাচিওর ডেমোক্রেসিতেও আপনার বিল সেখানে আটকে যায়, 2 বছর 3 বছর ধরে প্রাইম মিনিস্টার বিল পাস করতে পারছে না। আবার কম্প্রোমাইজও করতে হয়, প্রধানমন্ত্রী বিরোধী দলের সাথে বসতেছে, কম্প্রোমাইজ করছে। তো বাংলাদেশে তো আপনার লেজিসলেশনই নাই, আইনই নাই, বিতর্ক নাই, একদল আর একসাথে কম্প্রোমাইজ তো দূরের কথা, কেউ কারোর চেহারা দেখে না, সবাই সবাইকে নিশ্চিহ্ন করে দেবার সংগ্রামে ব্যস্ত। সেই রকম একটা সমাজে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করবার যে মানে সংকট, যে জটিলতা, সেইটার জন্য আমরা যথেষ্ট ম্যাচিওর না বলে আমরা বোধ করছি। এরপরে সংকট যেটা হবে যে আপনি আপার চেম্বারটাকে আমরা বোধ করছি বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে। বড় বড় দলগুলো ধরেন একটা কনস্টিটিউয়েন্সিতে তার ওখান থেকে 5 জন এমপি হইতে চায়, তো সে কয়জনের কাছ থেকে টাকা নেবে? ধরেন প্রতি সিটে সে 10 কোটি টাকা করে নিল, তখন ওই দলের নেতারা চিন্তা করতে পারে যে ঠিক আছে আমি ওরে এই নিচের হাউসে দিয়ে দিব আর বাকি 2টাকে ইয়েতে দিয়ে দিব। না, আপনি নেগেটিভ ভাবে ধরছেন কেন? ধরেন আমি যদি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবী, যারা দেশ নিয়ে ভাবে, তাদেরকেও তো পলিটিক্যাল দল সেখানে পাঠাতে পারে। তাদেরকে কেন দিবেন? প্রবলেম হচ্ছে যে ধরেন সোহরাব ভাইয়ের এক্সাম্পল দেই, সোহরাব ভাই তো ইন্ডিপেন্ডেন্টলি লেখেন, সবার সমালোচনা করেন। ধরেন কোনো একটা দল সোহরাব ভাইকে বলল যে আপনাকে আমি আপার চেম্বারে অ্যাপয়েন্ট করতে চাই, এখন সোহরাব ভাই কি তখন ওই দলের আপার চেম্বারের এমপি হবেন? তাহলে ওনাকে আপনি নিলেন নাগরিক সমাজের প্রতিনিধি আকারে, অ্যাপয়েন্ট করলেন দলীয় প্রসেসে, দিন শেষে তার কাছে প্রত্যাশা কি থাকবে? আপনি আগের মতো ইন্ডিপেন্ডেন্ট থাকেন, না আপনি আমার দলের পারপাস সার্ভ করবেন? বাজেটে কোন দিকে ভোট দেবেন? নো কনফিডেন্স বিল আসলে কোন দিকে ভোট দেবেন? তাহলে দিন শেষে আপনি দেখেন এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্য দিয়ে টোটাল নাগরিক সমাজকে আপনি পলিউট করে দেবেন। এই নাগরিক সমাজরা, মাফ করবেন এক্সাম্পলটা দিচ্ছি, এই সকল সোহরাব ভাইরা তখন বিভিন্ন দলের অফিসে অফিসে লবি করার চেষ্টা করবে যে আমি তো নাগরিক সমাজের প্রতিনিধি, আমি তো অমুক সংগঠনের অমুক, আমি তো অমুক সংগঠনের তমুক। তারপরে যেটা হবে যে বাংলাদেশের প্রত্যেকটা পেশাজীবী সংগঠন পলিউটেড হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। পেশাজীবী সংগঠনগুলো রাজনীতির দালালি করতে করতে, আপনি একটা হাসপাতালে যান, আপনার কাছে মনে হবে একটা রাজনৈতিক দলের অফিস চলছে এখানে। আওয়ামী লীগের সময় আমরা দেখছি মুজিব কর্নার, হাসিনা কর্নার, রাসেল কর্নার হাসপাতালের ভিতরে, অমুক আওয়ামী নার্স সমিতি, আওয়ামী ডাক্তার সমিতি, আওয়ামী টেকনোলজির সমিতি, আওয়ামী অমুক সমিতি। আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যান, আপনি আইডিবি ভবনে যান, আপনি লয়ারদের প্রোগ্রামগুলোতে যান, আপনি বার অ্যাসোসিয়েশনের ইয়েতে যান, আপনার কাছে মনে হবে যে এটা একটা জুডিশিয়ারিটা একটা দলের অফিসে পরিণত হয়েছে। নাগরিক সমাজ মানে কারা? এই উকিল তো, এই ডাক্তার তো, এই ইঞ্জিনিয়ার তো, এই অ্যাকাউন্টেন্ট তো। তাহলে আপনি প্রত্যেকটা পলিউটেড, অলরেডি পলিউটেড, যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে,
এই লোকগুলোকে আরও বেশি পলিউটেড করবেন, কারণ তার একটু আপার চেম্বারে যাইতে হবে। তারপরে সমস্যা হচ্ছে যে নাগরিক সমাজকে আপনি দলীয় প্রতিনিধি বানাইলে বাংলাদেশকে ধারণ করে রাষ্ট্রকে সমালোচনা করবে কে? আপনার কিছু লোক থাকতে হবে না যারা সারা জীবন শুধু রাষ্ট্রের সাপেক্ষে কথা বলবে। সে দরকার হলে আপনার বিপক্ষে কথা বলবে, দরকার হলে আমার বিপক্ষে কথা বলবে, দরকার হলে সৌরভ ভাইয়ের বিপক্ষে কথা বলবে। এরকম একটা লোক থাকা দরকার না একটা সমাজে? কিন্তু আপনি যদি এই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে অ্যাপয়েন্ট করে 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 তথাকথিত নাগরিক সমাজের প্রতিনিধি আকারে এদেরকে আপার হাউসে নিয়ে যান, তাহলে সেই রাষ্ট্রের তো আর সিভিল সোসাইটি থাকবে না, নাগরিক সমাজ থাকবে না, আওয়ামী এনজিওতে পরিণত তার মানে আপনি হবে। দ্বিকক্ষটাকে আপনি আমি টোটাল মনে করতেছি এইটা বাংলাদেশের মতো জায়গা, এটা সিম্পলি আমরা প্রিপেয়ার্ড না। এখন এবি পার্টির পক্ষ থেকে আমরা কি প্রস্তাব করেছি? আমরা প্রস্তাব করেছি যে আমাদের যে 50 সংরক্ষিত মহিলা আসন আছে, শুধু এক্সক্লুসিভ মহিলা সংরক্ষণের জায়গা থেকে এটাকে উইথড্র করে ফেলা, এই সংরক্ষিত আসনটা 100-তে নিয়ে যাওয়া এবং এটা ক্রস সেকশন করে ফেলা। আপনি এখানে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে আসেন, এখানে আপনি উর্দুভাষী বাংলাদেশি যারা আছেন, বিহারি জনগোষ্ঠীকে আনেন, আপনি পাহাড়ি তারা তো পিছিয়ে- নাগরিক নয় বাংলাদেশের। অবশ্যই নাগরিক। এখন নাগরিক, 2008-9-10 পাসপোর্ট দেওয়া হয়েছে, নাগরিক। তারা অবশ্যই নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক। তো আপনি পাহাড়ি জনগোষ্ঠীকে আনেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আপনি হরিজনদেরকে আনেন, আপনি চা বাগানের শ্রমিক থেকে আনেন, আপনি সাঁওতাল মারিন্ডি থেকে আনেন, আপনি এই যে আমার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সবার প্রতিনিধিত্ব এনশিওর করেন সেখানে। দেখেন এই 100 সংসদ সদস্য সিলেক্ট করবার ক্ষেত্রে রাজনৈতিক দল পরিপক্কতার পরিচয় দিতে পারছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এইরকম 1-2টা সংসদ পেরিয়ে গেলে এই 100 সংসদ সদস্যদের পারফরমেন্স জাতি অ্যাসেস করতে পারবে যে হ্যাঁ তারা আসলেই রাষ্ট্রে পরিপক্কতার পরিচয় দিচ্ছে, তারা সিরিয়াস বিতর্ক আয়োজন করতে পারছে, তারা সিরিয়াসলি নির্বাচিত সংসদদেরকে চ্যালেঞ্জ করতে পারছে, তারা বাজেট থেকে শুরু করে প্রত্যেকটা বিলের উপরে ক্রিটিক্যাল বিতর্ক করতে পারছে। তখন যদি আমরা রাজনৈতিক দল আবার একমত হই, আমরা প্রয়োজনে আবার একটা আপার চেম্বার করে দেব যে না ঠিক আছে, পলিটিক্যালি আমরা ম্যাচিওর, আমরা ইলেকশন সিস্টেমটাকে রোল ওভার করতে পারতেছি। আপনি তো জানেন না 2 বছর পর আমরা আবার খাদে পড়বো কিনা। আমরা এখনো 3টা নির্বাচন করে আবার খাদে পড়ে গেছি। সো আপনি তো নির্বাচনটাই করতে পারছেন না, সেই নির্বাচনের ভিতরে জটিলতা আছে। আর আমরা এটাও প্রস্তাব করেছি আমার দলের পক্ষ থেকে যে আমার টোটাল একটা চেম্বারই মিক্স সিস্টেমে নির্বাচন হওয়া দরকার, যে আমার 300, 350, 400 আসন যাই থাকুক, এইটার ভিতরে 100 আসনে 50 আসনে পিআর সিস্টেমে হইতে হবে। আপনি ধরেন সমাজের সবচেয়ে ম্যাচিওর জায়গাগুলো, ধরেন ঢাকা মেট্রোপলিটন সিটি, বড় বড় সিটিতে আপনি 50-100 আসন ঠিক করলেন, এইটা পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। বাকি 250-200 হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম আছে, এই পোস্ট সিস্টেমে হবে। এটার মধ্যে দিয়ে যে হবে যে ভোটে কোনো জটিলতা নাই, ভোটাররা তো যে ভোট দিচ্ছে সে অনুসারেই হচ্ছে আপনার এখানে মনোনয়ন হবে। তাহলে যেটা হচ্ছে যে আপনি কোনো ভোট নষ্ট হচ্ছে না, সকল রাজনৈতিক দল, ছোট দল, বড় দলের একটা রিপ্রেজেন্টেশন নিশ্চিত হচ্ছে। প্রফেসর ম্যাডাম জিজ্ঞেস করেছেন যে আমার দলের মহিলা রিপ্রেজেন্টেশন। দেখেন আমরা এই মহিলাদেরকে পলিটিক্সে এঙ্গেজ করাটা একটা ভেরি চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা রীতিমতো মানে পা ধরা ছাড়া মেয়েদেরকে পলিটিক্সে আনার জন্য হেন কোনো জিনিস নাই যা চেষ্টা করছি না। কিন্তু বাংলাদেশের এই যে সোশ্যাল কনজারভেটিজম আছে, পলিটিক্যাল অ্যাওয়ারনেসের ঘাটতি আছে, মেয়েদের নিজস্ব ফ্যামিলি চ্যালেঞ্জ আছে, লট অফ ইস্যুস মিলায় মেয়েদেরকে আমরা পাচ্ছি না তো। এবং দিন শেষে শুধু আবার নারী হইলেও তো চলবে না, রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা, রাজনীতিকে রিপ্রেজেন্ট করবার মতোও তো মেয়ে লাগবে। যেভাবে পুরুষদেরকেও আমরা টিপিক্যাল পলিটিশিয়ান দেখতেছি, যত চোর, বাটপার, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ডবাজি করতেছে, হাট ঘাট মাঠ ইজারা দখল করতেছে, এরকম পুরুষ এমপি দিয়েও তো রাষ্ট্রের কোনো কাজে লাগে নাই। তো এই জন্য হচ্ছে যে জেন্ডার ব্যালেন্সও দরকার, বাট রাইট পার্সনকে দিয়ে ব্যালেন্সটা করতে হবে। শুধুমাত্র জেন্ডার দেখে ওইখানে আনলাম, এটা ফাংশন করবে না। মমতাজ মার্কা এমপি আমরা বানাইলাম, তারানা হালিম মার্কা এমপি আমরা বানাইলাম, সুমনা মুস্তফা মার্কা এমপি আমরা বানাইলাম, তো বানায় লাভটা কি হয়েছে দেশের? গত 3-4টা পার্লামেন্টে আমাদের যারা মহিলা সাংসদ আসছেন, এটারও তার রিভিউ করতে হবে যে রাষ্ট্র একটা নীতিমালা তৈরি করেছে যে আমি 30-50 জন মহিলাকে সংরক্ষিত আসনে আনবো, এই পারপাসটা কেমন রেজাল্ট দিল আমাকে, আমার লুপল কোথায়, ঘাটতি কোথায়, এটা কি ইয়াঙ্গার ফিমেল জেনারেশনকে মোটিভেট করতে পারছে কিনা? যারা তরুণী শিক্ষার্থীরা ছিল আন্দোলনে, গণ অভ্যুত্থানে, তারা কোনো নারী এমপিকে দেখে মোটিভেটেড হয় কিনা পলিটিক্স করবার জন্য? এইরকম রোল মডেল পলিটিক্যাল ফিমেল ক্যারেক্টার আমরা তৈরি করতে পেরেছি কিনা? অতএব এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে আমাদের একটা প্র্যাগম্যাটিক জায়গায় যেতে হবে, আবেগ আকাঙ্ক্ষার জায়গাটা যেন মানে অবাস্তব না হয় আর কি। ধন্যবাদ। সোহরাব হাসান, ফদ দ্বীপকক্ষ বিশিষ্ট পাল যে সুপারিশডের পুরোপুরি বিরোধিতা করছেন, উনি বলছেন এখন আমরা সেই জায়গায় যাইনি। আপনার কাছে কি মনে হয় যে সংস্কার কমিশন তাহলে
যেসব সংস্কার করলো এগুলো কতটুকু টিকবে পলিটিক্যাল দলগুলোর আচ্ছা, কাছে? ধন্যবাদ। যে কোনো প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হওয়া উচিত, অনেক দিন। এখন ধরুন নির্বাচনের তারিখ আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছি, আবার একই সঙ্গে বলছে যে সংস্কারগুলো শেষ করতে হবে, তার মানে এই ব্যাপারে ঐকমত্য হতে হবে। কিন্তু ঐকমত্য তো জোর করে হয় না। ঐকমত্য যার যার, যেমন মনে করেন 20টি দল আছে, তাদের স্বাধীনভাবে মতামতের ভিত্তিতে একটা কিছু বিষয়ে একমত হতে হবে, তাই তো? যেমন নির্বাচন হবে, একজন নাগরিক একটা ভোট দিতে পারবে, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এ ব্যাপারে দ্বিমত নেই। সম্প্রতি হোসেন জিল্লুর অর্থনীতিবিদ প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 5 আগস্টের আগে নানা সীমাবদ্ধতা, জুলুম নিপীড়ন সত্ত্বেও নাগরিক সমাজে একটা ভূমিকা ছিল, একটা শক্ত ভূমিকা ছিল। শক্ত ভূমিকা ছিল না? শক্ত মানে সব নাগরিক না, আচ্ছা। যারা নাগরিক সমাজে, আমি বলছি যে ওই সরকারের যারা সমালোচনা করেছে, বিরোধিতা করেছে, আর সমাজের এমনকি ভয়ভীতির মধ্যেও ছিল, একটা ভূমিকা ছিল। 5 আগস্টের পর সেটি আরো ম্রিয়মাণ হলো কেন, আগে আরো নিষ্ক্রিয় হলো কেন, বা সেই ভূমিকাটা দেখছি না কেন? তিনি কিন্তু একটা কথা বলছিলেন, যারা ভূমিকা রেখেছিলেন 5 আগস্টের আগে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে, তত সরকারে গিয়েছেন। আপনি দেখুন, তাই আগামী এই যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কাদের নিয়ে হবে? নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলগুলো যে বলছে, এবং সুপারিশেও আছে যে এরা সরাসরি রাজনৈতিক দলের সদস্য হবে না, কিন্তু দেশ পরিচালনার জন্যে, রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্যে, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্যে, গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার জন্য তাদের ভূমিকা থাকা দরকার, অর্থাৎ দেশের শ্রেষ্ঠ সন্তানদের। এ প্রসঙ্গে একটা মনে পড়েছে, 2001-এর নির্বাচনের আগে দুটি বুদ্ধিজীবী কমিটি হয়েছিল, বুদ্ধিজীবীদের। একটা হচ্ছে 101 শতনাগরিক কমিটি, শতনাগরিক কমিটি, দ্বিতীয় হয়েছিল 200 নাগরিক কমিটি, এবং একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, একটা বিএনপির পক্ষে। তো এরকম এই দ্বিকক্ষ বিশিষ্ট এই সংখ্যাটা কিন্তু থেকে যায়, যেটা ব্যারিস্টার ফরহাদও বলছেন। কিভাবে করা যায়? আমরা যে প্রচলিত ধারায়ও কিন্তু খুব এগোতে পারিনি। নির্বাচন নিয়ে তো বাংলাদেশে জানেন যে প্রতিটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। নির্বাচন করলাম, একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা আদর্শ ব্যবস্থা না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ব্যারিস্টার কি বলে, বিএনপির যে অর্থমন্ত্রী ছিলেন, তিনি খুব, সাইফুর রহমান খুব রূঢ় কথা বলছিলেন যে আমরা 300 চোরকে নির্বাচিত করার জন্য 10জন ফেরেশতাকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি কিন্তু রাজনীতিকদের জন্য, রাজনৈতিক নেতৃত্বের জন্য খুবই লজ্জাকর। তারপরও করছে যেহেতু আমরা পারিনি, অর্থাৎ আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই পর্যায়ে আসেনি। যেটা ব্যারিস্টার ফরহাদ বললেন যে আমরা তো আশা করব যে 3টি নির্বাচনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার নেই। 3 জোটের রূপরেখায় লিখিতভাবে ছিল না, কিন্তু এক ধরনেরই ছিল যে আমরা 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে দিয়ে করলে পরবর্তীকালে আর করতে হবে না। ধরেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, তারপর যদি তারা প্রমাণ করতে পারতো যে আমরা ভালো নির্বাচন করতে পারি, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয়, কেউ কি তত্ত্বাবধায়ক দাবি করতে পারতো? দাবি করলে সেটা কি মানুষ গ্রহণ করতো না? তো সুতরাং আমাদের সংস্কারটা কিন্তু মনের ভেতরের, এবং আমি বলবো যে রাজনৈতিক দলের সংস্কারটা সবার আগে প্রয়োজন। সেটি যদি না পারি, আপনি যত আইন করেন, এর ফাঁকফোকর, এর নৈতিকতা, এখনও কি আমরা এমন দেশে বসবাস করি, প্রথম হচ্ছে এই রাষ্ট্রটা হচ্ছে 1 কোটি বা তারও কিছু সংখ্যক কম মানুষের, অন্যদের 16 কোটি মানুষের কাছে রাষ্ট্রের কোনো অর্থ নেই। রাষ্ট্রের অর্থ হচ্ছে তিনি কাজ পাবেন কিনা, তিনি যে কাজ করবেন সেই কাজের বিনিময়ে যে অর্থ পাবেন তা দিয়ে তার সংসার চলবে কিনা, এবং নিরাপত্তা। তিনি রাস্তায় বের হলে কোনো ছিনতাইকারীর কবলে পড়বেন না। এটি রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারছে কিনা? পারেনি। আমরা পারার জন্য একটা ঐকমত্য, একটা সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। একটা হচ্ছে কারা মনোনয়ন পাবেন। এই যে এত কিছু আন্দোলন হলো, এত বড় গণ অভ্যুত্থান হলো, তারপর কারা মনোনয়ন পাবেন? আপনি দেখবেন যে নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলো কি বিবেচনা করে। প্রথম বিবেচনা করবে অর্থ, দ্বিতীয় বিবেচনা করবে পারিবারিক এবং সামাজিক প্রতিপত্তি, তৃতীয় বিবেচনা করবে কেন্দ্রীয় নেতার সাথে কার কতটা সখ্য আছে। তো সুতরাং খুব কঠিন, কিন্তু
আরেকটি যে তার মানে আমাদের চেঞ্জ হয়নি। আরেকটি ভয় আমাদের ছাত্র তরুণ নেতৃত্বের, আমরা অনেক সমালোচনা করতে পারি অনেক কিছু, কিন্তু তাদের মধ্যে যে একটা ভয়টা হচ্ছে যে যে দলই ক্ষমতায় আসুক তারা যে আগের 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 সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এই নিশ্চয়তা কি। হ্যাঁ, সেক্ষেত্রেও মনে করি যে রবীন্দ্রনাথ বলেছেন যে বিশ্বাস হারানো পাপ, মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আমরা একটু নাহারিন আই খানের কাছে যাই। আপনি শুনছিলেন যে দুজন আলোচক বলছিলেন সংস্কার নিয়ে, আপনার কোনো বক্তব্য আছে? এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সংস্কার, তারপরে আপনার ওই যে একই ব্যক্তি সংসদ নেত্রী এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার যে ভারসাম্য, সব কিছু মিলিয়ে আপনার কাছে কী মনে হয় এই সংস্কারগুলো কতখানি আমাদের মানে আগামী বাংলাদেশ নির্মাণে কতখানি সাহায্য করবে? সংস্কার নিয়ে কথা বলার আগে ফুয়াদ ভাইয়ের কথা একটু উত্তর দিতে চাই। ফুয়াদ ভাই আমার প্রশ্নের উত্তরটা দেননি যে একটি দল নিবন্ধিত হতে গেলে 33% নারীর পার্টিসিপেশন থাকতে হবে, কমিটিতে থাকতে হবে। উনি এই উত্তরটা হবে না, আমাকে এটা দেননি। রিকমেন্ডেড। যে কথাগুলো এটা আচ্ছা, যে ম্যান্ডেটরি প্রভিশন নয়, কথাগুলো রিকমেন্ডেড। বললেন, আচ্ছা রেকমেন্ডেড। রেকমেন্ডেড শব্দটা মানেই হচ্ছে করার চেষ্টা করতে হবে। জি। যে কথাটি উনি বললেন যে নারী খুঁজে পাওয়া যায় না, যেটি আমাদের নারী উপদেষ্টারাও বলেছেন যে নারী খুঁজে পাওয়া যায় না, এটা আমি মনে করি যে এক ধরনের মিসোজেনাস্টিক থট, যে নারী খুঁজে পাওয়া যায় না। ফুয়াদ ভাই যে একটা দল করেছেন, আমাকে ফোন দিতেন, আমি সাথে সাথে সেই দলে যোগ দিতাম। এই যে বলছেন যে এত পায়ে ধরছেন মেয়েরা আসে না, আসে না, না আপনারা আসলে মেয়েদেরকে ওই জায়গাটাতে দেখতে চান না বা ডাকেন না। আমি আপনাকে বলছি না, পার্সোনালি নিবেন না, হ্যাঁ? কিন্তু আমি এখানে যে কথাটা বলতে চাই যে সংস্কার প্রসঙ্গে যে কথার মধ্যে আমি ছিলাম, আমি অবশ্যই বিশ্বাস করি যে এখন পর্যন্ত সংরক্ষিত নারী আসন থাকতে হবে, সেটা সংখ্যা কমাতে হবে। 50 ছিল, সেটাকে আপনি 30 করেন। কিন্তু আমি এটাতেও ফুয়াদ ভাইয়ের সাথে একমত যে আপনাকে মানে এইটা এনশিওর করতে হবে যে লিপস্টিক দেয়া নারী, লিপস্টিককেও খারাপ বলছি না, কিন্তু ধরেন নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী এগুলোর বাইরে যে আপনাকে আসলে এমন নারীকে সিলেক্ট করতে হবে যে সংরক্ষিত নারী আসনের ইতিহাসটা তো খুব খারাপ। দেখবেন যে কোনো একজন ভাবিরা সংরক্ষিত আসনে নারী হয়ে যাচ্ছেন, তাই না? যে রান্নাঘর থেকে সরাসরি সংরক্ষিত নারী আসনে হয়তো স্বামী নমিনেশন পায়নি, তার স্ত্রীকে দেয়া হচ্ছে। এই জায়গা থেকে বাইরে যে আপনি 30টা নারীকে রাখেন, যে 30 জন নারী মানে সত্যিকারের নারীকে রিপ্রেজেন্ট করতে পারবে, এই চেষ্টাটা তো নারী পাওয়া যাচ্ছে না। এগুলো আসলে এখনকার সময় চলে না এসব কথা। আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট দেখেন, গত বছরের থেকে মানে 2023 থেকে 2024 কিন্তু এই নারী রিলেটেড যে জেন্ডার গ্যাপ, সেটা কিন্তু বাংলাদেশ 40 ধাপ পেছনে নেমে গেছে। বাংলাদেশে একটা রিপোর্ট বলছে যে এই মুহূর্তে আমরা খুব গর্ব করে বলতাম না যে নারীরা গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বেশি কাজ করছে, একটা রিপোর্ট বলছে যে সেটা 87% ছিল আগে, এখন সেটা 56% এ মনে হয় নেমে গেছে। এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ দেখেন, একটা জায়গায় আপনি নারীকে চাচ্ছেন, 50 জন নারী থাকলে শ্রম আইনে বলা হচ্ছে যে আপনাকে একটা ডে কেয়ার সেন্টার খুলতে হবে। আমাদের মতো নারীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথাই বলি বা বিশ্বের মানে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, যেসব নারীরা কাজ করেন তাদের জন্য কোনো ডে কেয়ার সেন্টার নাই। আমি আমার নিজের অভিজ্ঞতায়, আমার সময় 3 মাস ম্যাটারনিটি লিভ ছিল, আমি 2 মাসের মাথায় বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি আমার বাচ্চা নিয়ে। তাহলে আপনারা যদি চান যে নারীদের আসতে হবে, তাহলে ওই জায়গাটুকু তো আপনাকে এনশিওর করতে হবে, তাই না? আর যে কথাগুলো বলছেন যে সেই প্রসঙ্গে যদি ফেরত আসি, যে সংস্কার, হ্যাঁ, যে সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছে, প্রথম যে জায়গাটাই আমার ফট করে কানে লেগেছে সেটা হচ্ছে যে জনগণতন্ত্রী। অ্যাকচুয়ালি ইংলিশটা চেঞ্জ করা হয়নি, কিন্তু এই জনগণতন্ত্রী হয় না যে শ্রুতি মধুর একটা বিষয় থাকে, সেটা তো নাই। এই যে প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র, এই প্রজাতার ব্রিটিশ আমলের প্রজা নয়, এটি পরিবর্তন হয়েছে। আমার মনে হয় এই নামের পরিবর্তন গুলা থেকে মানে অন্য জায়গায় দৃষ্টি দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর যদি নামেরই পরিবর্তন করতে হয়, এখন পর্যন্ত দুটা ইম্পর্টেন্ট বা সবচেয়ে বড় দলের আপনি দেখেন, তাদের নারী দলগুলোর নাম হচ্ছে মহিলা লীগ অথবা জাতীয়তাবাদী মহিলা দল। আমরা এখন পর্যন্ত জানি না, আপনি যদি এটা, আমি একটা যুক্তি শুনেছি যে জনগণতন্ত্রী এটা বাংলা শব্দের জন্য শব্দগত অর্থ থেকে এটাকে পরিবর্তন করার কথা বলা মানে হচ্ছে। নাগরিকদের তাহলে প্রজা আপনি হিসেবে দেখতে চায় না আর কি, আর কেউ তারাই তো কিন্তু দেশের এই মালিক। পিপলস রিপাবলিক ইংলিশে যেটা আছে সেটা তো আছে, এই প্রজা কিন্তু সেই প্রজা না। কিন্তু আমার কথাটা হচ্ছে
আপনি যদি নামেরই পরিবর্তন করতে চান, তাহলে সর্বস্তরে এই যে আমরা মহিলা শব্দটা বলি, এই মহিলা শব্দটাই এসেছে কিন্তু মহলে যারা অন্তরীণ থাকবে, অসূর্য স্পর্শা সেখান থেকে। তাহলে এই যে একটা নিপীড়নের গল্প এই শব্দটার পেছনে আছে, এই শব্দের পরিবর্তন কর। তারপরে দেখেন আরো কি কি সব পরিবর্তন এই সংস্কার কমিটির মধ্যে দিয়েছে, সেটা যদি মানে সেটাও সবাই বলেছে। আমি যদি সেই প্রসঙ্গের মধ্যেও না যে একটা রিসেন্ট পরিবর্তনের কথা বলি, পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে। দেখুন, যে দেশে আপনি ভ্যাট বাড়িয়েছেন যে আপনার পোশাকারে টাকা নাই, কিন্তু সিমালটেনিয়াসলি আপনি পুলিশের পোশাক পরিবর্তন শুধু করার পুলিশ মতো না, র্যাব, বিশাল একটা বোঝা। আনসার, হ্যাঁ, সবার মানে সবার আইন শৃঙ্খলা আপনি বাহিনী। পোশাক পরিবর্তন করার মতো বিশাল একটা বাজেটের বোঝা আপনার কাঁধে নিচ্ছেন। সেটার সাথে সাথে আপনি আবার কি করছেন যে এই পোশাক পরিবর্তন হবে, কিন্তু আবার তার সাথে সাথে আপনি ব্যাট বাড়িয়ে মহার্ঘ ভাতা মতো একটা জিনিস আপনি আবার বানাচ্ছেন। আমার তো মনে হয় যে পুলিশের পোশাক বা র্যাবের পোশাক এগুলো পরিবর্তন না করে সচিবালয়ে বরং একটা পোশাক দেন। এই যে আমরা দেখেছি যে দুর্নীতির কারণে দেখেছেন আহ বিগত সময়ের একজন পুলিশ অফিসারের খালি আহ ঘড়ির ছবি আসতো যে উনি ওমেগা, তারপর রাজো, কত এক্সপেন্সিভ সব ঘড়ি পরতেন। ওবায়দুল কাদের, তার ঘড়ির ছবি আসতো। হ্যাঁ, একজন মিনিস্টার ক্রোকোডাইলের স্কিন দিয়ে বানানো জুতা পরেছে। তো আপনি যদি ওগুলাই করতে চান, তো আমি রেটরিক ভাবে বলছি যে সংস্কারটা ওটা করেন যে আপনি সচিবালয়ে পোশাক দেন, মন্ত্রীদের পোশাক দেন, যাতে তারা করাপশন থেকে দূরে থাকে। তো সেই জায়গাগুলো আসলে দেখেন। আমার কাছে ইভেন এটাও আমি এই সংস্কার কমিটি যে বলেছে যে 405 জনের বিশাল একটা পার্লামেন্ট হবে, আমার মনে হয় না যে বাংলাদেশের মতো একটা গরিব দেশে 405 জনের মতো একটা বড় সংসদ থাকলে কি হবে বলে। 405টা পাজারো গাড়ি লাগবে, তাই না? 405টা ট্যাক্স ফ্রি গাড়ি আনার তারা সুযোগ সুবিধা পাবে, নানাবিধ সুযোগ সুবিধা তো তারা আছে। তাহলে সংখ্যা যখন আপনি বাড়াবেন, আপনার তার সাথে সাথে ওই জায়গাটাকেও ঠিক করতে হবে যে তাদের জন্য যে বিশাল একটা ব্যয়ের জায়গা সেটাকে আপনি সংকুচিত করবেন, সেগুলোকে তো করতে হবে। সংরক্ষিত নারী আসন বলেন, যাই বলেন, আমি চাই যে প্রতিটা জায়গায় নারী তার যোগ্যতার বলে আসুক, কিন্তু এই যোগ্যতার বলে আসার আগে আপনাকে যেটা করতে হবে যে আমরা তো ধরেন এই কথাগুলো বলা মাত্রই কি কথা আসবে জানেন, যে আপনারা সম অধিকার চান, তারপরেও আবার একটা সংরক্ষিত নারী আসন চান। আমি ব্যক্তিগতভাবে সংরক্ষিত নারী আসন কেন চাই জানেন? কারণ জেন্ডার ইকুয়ালিটি একটা বিষয় আছে। যেমন আমরা আজকে 4 জন এখানে আছি, 3 জন আপনারা পুরুষ। আমরা যদি একই সমান তালের বেঞ্চে দাঁড়াই, আপনি যতদূর দেখতে পাবেন আমি কিন্তু ততদূর দেখতে পাবো না আমার শারীরিক উচ্চতার কারণে। আপনাকে কিন্তু আমাকে আরেকটু উঁচু জায়গায় দাঁড় করাতে হবে আপনার পাশাপাশি যাওয়ার জন্য। যে সোসাইটিতে এখনো 50% নারী, যেখানে নারীর সংখ্যা জনসংখ্যায় পুরুষের থেকেও বেশি, মানে 50% নারী কর্মক্ষেত্রে এখনো আসতে পারে নাই, সেখানে আপনি জেন্ডার ইকুইটির কথা না বলে জেন্ডার ইকুয়ালিটির স্বপ্ন দেখবেন, সেটা তো হবে না। তো সংক্ষেপ জেন্ডার করতে হবে। ইকুয়ালিটির জায়গায় যেতে হলে আপনাকে অবশ্যই জেন্ডার ইকুইটিকে এনশিওর করতে হবে। ধন্যবাদ মিস্টার ফুয়াদ। উনি অনেক বিষয়গুলো তুলে আনছেন ওনাদের জেন্ডার ইকুইটির। আমি অন্য প্রসঙ্গে একটু যাই, সেটা হচ্ছে যে আজকে বিবিসিতে একটা ইন্টারভিউ দেখলাম আমি মির্জা ফখরুলের। উনি বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের 2 জন ছাত্র প্রতিনিধি আছে সরকারে, এবং তারাই যদি রাজনৈতিক দল গঠন করে, এবং তাহলে এই সরকারের অধীনে যখন নির্বাচন হবে তখন সেই নির্বাচনটা কতখানি ভালো হবে এবং ফেয়ার হবে, কারণ ওনারা নিজেরাই তো একটা পার্ট হয়ে যাচ্ছেন। এবং উনি মনে করেন যে এটা হওয়া ঠিক হবে না। আপনার কাছে কি মনে হয় যে এটা এরকম কিছু হতে যাচ্ছে কিনা? রাজনৈতিক দল তো তারা করবেই। এখন ওটা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে যারা 3 জন ছাত্র উপদেষ্টা আছেন তারা কেউ কি রাজনৈতিক দলে যোগ দেন কিনা। তো যোগ দিলে তো ধারণা করছি অবশ্যই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমন একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট তো মনে হয় আলোচনায় ছিল আগস্টে, যে যারা উপদেষ্টা হবেন তারা নেক্সট কোনো ইলেকশনে অংশগ্রহণ করবেন না। তো এগুলো করাই তো হয়েছে যে আপনার অ্যাপারেন্টলি রাষ্ট্রকে নিউট্রাল রাখা, যে ইলেকটোরাল প্রসেসে যেন যারা অংশীজন হবেন, যারা অংশগ্রহণ করবেন, তারা যেন বোধ করেন যে এই রাষ্ট্রে তার অংশগ্রহণটা সবার জন্য, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, এটা যেন কেউ বোধ না করেন। এরপরে হচ্ছে যে
রাজনৈতিক দল গঠন করার পরে তার রাজনৈতিক কর্মকাণ্ড কোথায় গিয়ে দাঁড়ায়, রাষ্ট্র সাপেক্ষে সে কতটুকু প্রোটোকল পাচ্ছে, রাষ্ট্রকে ব্যবহার করছে, সেটা কতটুকু ন্যায্য গ্রহণযোগ্য আর কতটুকু অন্যায্য। ধরেন আপনি তো যে কোনো জায়গায় মিটিংয়ে গেলে নিরাপত্তাহীনতা যদি বোধ করেন, আপনি রাষ্ট্রের কাছে সাহায্য চাইতে পারেন, কিন্তু সেটা কতটুকু আপনি নিরাপত্তার জন্য চাচ্ছেন আর কতটুকু আপনি প্রোটোকল আকারে এনজয় করছেন, এই বিতর্কগুলো আসতে হবে। তা আমার মনে হয় যে এইটার একটা ন্যায্যতার দাবি আছে। ইলেকশন কমিশন যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আমরা এটা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং বিএনপি সহ বড় দলগুলোর পরামর্শেই ডমিনেন্ট কমিশনগুলো মনোনয়ন করা হয়েছে। অতএব তারা, আমার বিশ্বাস যে মানে এটার উপরে ভরসা রাখার পাশাপাশি কোথায় কোথায় ফার্দার ওয়ার্ক করবার সুযোগ আছে সেটা সজাগ দৃষ্টি রাখবেন, এবং আমরাও বোধ করছি যেখানে যেখানে এই আলোচনাটা আসবার সুযোগ আছে সেটা আমাদেরকে দেখতে হবে, বিবেচনায় নিতে হবে। বিএনপির এই ভয়ের একটা যৌক্তিক কারণ হচ্ছে 111। আমরা জানি যে গোয়েন্দা সংস্থা কিভাবে ন্যূনতম 100 আসনে বিএনপিকে জোর করে পরাজিত করেছে। বাংলাদেশে যে সুশীল সমাজ তাড়িত নির্বাচন, যে সুশীল সমাজের অংশগ্রহণে নির্বাচন হয়েছে, যে নির্বাচন সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। অতএব সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে বিএনপির এই ধারণাটা, আশঙ্কাটা কোনোভাবে যেন আমরা ছোট করে না দেখি, এটা বিবেচনা রাখতে হবে। ধন্যবাদ। 1 মিনিট সোহরাব ভাই, যদি আপনি কিছু বলেন এই ফখরুলের এই সঙ্গে। না, অনেক প্রশ্ন, সংশয়, সন্দেহ আলোচনার মাধ্যমেই কিন্তু এগুলোর সমাধান হতে হবে। এবং নির্বাচনের আগেই ছাত্র নেতাদের পক্ষ থেকেও যারা দল করতে চান, আমার মনে হয় স্পষ্টভাবে তাদের ব্যাখ্যা দেওয়া উচিত এই 3 উপদেষ্টার অবস্থান কি হবে নির্বাচনের সময়। হতে পারে যেটি তারা পদত্যাগ করলেন, অথবা তারা থাকলেন, তারা নির্বাচনে অংশ নেবেন না বা দল গঠন প্রক্রিয়া অংশ নেবেন না। আরেকটি যেটা প্রশ্ন, ব্যারিস্টার ফুয়াদ যেটা বললেন যে অধ্যাদেশটা হয়েছিল, উপদেষ্টা পরিষদেও সেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, সেটি কিন্তু এখনও জারি হয়নি। ওই যে এই সরকারের কোনো প্রতিনিধি নির্বাচনে অংশ নেবে না। আমরা আশা করি এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জাতির উদ্দেশ্যে ব্যাখ্যাটা দেওয়া উচিত, না হলে এই সংশয়, সন্দেহ, ভুল বোঝাবুঝি থেকেই যাবে। ধন্যবাদ। নাহারিন খান, আপনি 30 সেকেন্ডে যদি আমাকে কিছু বলতে চান। ওই নিরপেক্ষতার কথাই যদি বলি, যে আপনি যেটা বললেন, মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন, যে যদি এটি হয়ে থাকে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না, তাহলে এটা প্রত্যেকটি জায়গাতেই সেটি হতে হবে যে কোনো দলের আন্ডারে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ থাকতে হলে সেটি কোনো পার্টিকুলার একটা দল নয় বা একটা মানুষ নয়, যে কোনো জায়গাতেই ইলেকশনে দাঁড়ালে বাংলাদেশের ইলেকশনটা এখন নির্দলীয় কোনো দলের আন্ডারে হোক, এটা আমি চাই না, কারণ এতে নিরপেক্ষতা ব্যাহত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। না, আসাদুজ্জামান ফুয়াদ, সোহরাব হাসান এবং নাহারিন খান, আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।